প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলে আশা করি ভালো আছো। আহ, আমরা আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ওকে, নসিব বলছে স্যার কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, জান্নাত, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সুমাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকলে দ্রুত জয়েন করে ফেলো, গ্রুপে সবাইকে জানিয়ে দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমরা এখনই ক্লাস শুরু করে দেবো। আজকে আমাদের টপিক থাকবে মাইটোকন্ড্রিয়া। তোমরা জানো যে আমরা প্রাণী বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়ের এই কোর্সের চতুর্থ অধ্যায় আমরা শুরু করছি। গত ক্লাসে আমরা একটি ক্লাস নিয়েছি, কোষ নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে কোষের মতবাদ নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে কোষের ধরন, নিউক্লিয়াসের ভিত্তিতে কোষের যে প্রকার, প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করবো। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। তো এটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে তোমরা পড়বে আশা করি। তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাও। সুমাইয়া কমেন্টস করছো যে স্যার ক্লাস কবে থেকে শুরু হয়েছে এবং কয়টা অধ্যায় কমপ্লিট হয়েছে। আমরা শুরু করেছি 1.3 থেকে, অর্থাৎ প্রাণীবিজ্ঞান পরিস্থিতির তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করেছি। তো একটা অধ্যায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ওই অধ্যায়ের ক্লাসগুলো আমাদের এই গ্রুপে দেখবা যে উপরে পিন করে দেওয়া আছে, এবং সেগুলো ওখানে ক্লিক করে তোমাকে ইউটিউবে নিয়ে যাবে। ইউটিউবে সুন্দর করে সবগুলো সিরিয়াল করে লেখা আছে কোন টপিক্সের উপর কোনটা। তুমি চাইলে ওখানে দেখে নিতে পারবা তোমার অবসর সময়। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, হ্যাঁ শুনতে পাচ্ছ। সো আমরা ক্লাস শুরু করে দিই, দেরি না করি। সো আজকে আমরা আলোচনা করব মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। সো আমরা জানি যে আহ, কোষের একটি অঙ্গাণুর নাম হলো মাইটোকন্ড্রিয়া, এবং এটি বেশ গুরুত্বপূর্ণ একটি টপিকস। এটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ছিল। তার আগে 9-10-ও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ছিল। এখন এসে তোমার এই লেভেল এসেও কিন্তু এখন স্টিল নয়, এটা বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্টিক করতে পারলাম না। ওকে, স্টিল নয়, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, টপিকস। তো তোমরা এটাকে বেশ গুরুত্ব দিয়ে পড়বে আমি মনে করি আর কি। তো এবং এই ক্লাসটি গুরুত্ব দিয়ে সহকারে দেখো, আশা করি সকল সমস্যার সমাধান হয়ে যাবে আর কি। ওকে, সো তাহলে প্রথম কথা হলো যে মাইটোকন্ড্রিয়াটা কি। সো আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া একটি কোষীয় অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়া একটি কোষীয় অঙ্গাণু এবং আমরা পড়ে আসছি যে আহ, মানে কোষের যাবতীয় যে শক্তি যেটা সরবরাহ করতে থাকে, অর্থাৎ কোষের মাঝখানে যে অঙ্গাণুটা কোষের যাবতীয় যাবতীয় শক্তি সরবরাহ করে থাকে, তো সেই অঙ্গাণুটাকে আমরা কি বলি? মাইটোকন্ড্রিয়া বলে থাকি আর কি। তো এটা একটা সংজ্ঞা হতে পারে, অথবা আমরা আরেকটু ভিন্নভাবে সংজ্ঞা দিতে পারি যে এমন একটা অঙ্গাণু যেটা কিনা দ্বিস্তর বিশিষ্ট আবরণ ঝিল্লি দ্বারা আবৃত থাকবে। হ্যাঁ, একটি অঙ্গাণু, ধরো আমি এইভাবে দেখাতে পারি তোমাদের। ওকে, ধরো এটা একটা অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়াকে দেখানোর চেষ্টা করছি। যে এটি অঙ্গাণু এবং যেটা কিনা দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা কি থাকবে? আবৃত থাকবে। তাহলে দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা বেষ্টিত একটি অঙ্গাণু, যেখানে কি হবে? ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সহ
যাবতীয় শক্তি উৎপন্ন হয় সেই অঙ্গাণুকে আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়া বলবো। তো আমার কথা কি আশা করি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তোমরা সকলে? যদি না শুনতে পাই অবশ্যই জানাবো আর কি। তো আমরা বললাম দ্বিস্তর বিশিষ্ট আবরণ ঝিল্লি দিয়ে আবৃত এবং যে অঙ্গাণুর মধ্যে কি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট, ক্রেবস চক্র এবং শক্তি উৎপাদনের যাবতীয় কার্যক্রম যেখানে সম্পন্ন হয় সেই অঙ্গাণুকে আমরা কি বলছি? মাইটোকন্ড্রিয়া বলছি। সো এটাকে যদি জটিল সংজ্ঞা মনে হয় তাহলে আমরা কি সহজভাবে এটাকে নিতে পারি যে আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া এমন একটি কোষীয় অঙ্গাণু যার মাঝখানে কোষের যাবতীয় শক্তি উৎপন্ন হয়। তো সেই কোষীয় অঙ্গাণুকে আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়া বলে থাকবো। আশা করি বুঝতে পেরেছো আর কি। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞাতে যে এটি একটি কোষীয় অঙ্গাণু যেখানে কি হয় যাবতীয় শক্তি উৎপন্ন হয়ে থাকে সেই কোষীয় অঙ্গাণুকে আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়া। এভাবে আমরা সংজ্ঞা দিতে পারি। অথবা আমরা সংজ্ঞা দিতে পারি যে কোষের মধ্যে যে দ্বিস্তর বিশিষ্ট, দ্বিস্তর কেন বললো? কারণ তার দুই স্তর দ্বারা আবৃত থাকে, তার দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন থাকে, সেটা থেকে কথা হয়েছে আর কি। তো দ্বিস্তর বিশিষ্ট আবরণ ঝিল্লি দ্বারা আবৃত এবং যার মধ্যে কি কি ঘটনা ঘটে। এখানে সংজ্ঞা দেওয়ার সময় আমরা তো বলা হয়েছে যে তার গায়ে আবরণটা কেমন, হ্যাঁ, গায়ে আবরণটা কেমন এবং সে কি কি কাজ করে, এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এদের সংজ্ঞা দেওয়া হয়েছে। একটু ভালো করে খেয়াল করো, মাইটোকন্ড্রিয়া যখন আমরা সংজ্ঞা দিয়েছি তখন আমরা কি বলছি? যে তার গায়ে কি আবরণটা আছে, আবরণ কয়টা আছে, আর সে সে হলে কি কি কাজ করে, এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমরা সংজ্ঞা দিয়েছি। তোমাদের একটু বলে রাখি যে যখন আমরা কোষীয় অঙ্গাণুগুলো শিখবো, তার সংজ্ঞা দেবো, তখন কিন্তু মাথায় রাখবা সে কোথায় থাকে। হ্যাঁ, ধরো একজন মানুষকে যদি আমরা জিজ্ঞেস করি, তার পরিচয় যদি জানতে চাই, তাহলে কিন্তু আমরা দুই তিনটা প্রশ্ন করে থাকি যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, তুমি কি করো, ঠিক আছে, তোমার মানে কাজ কি, এই এই যে বিষয়গুলো আর কি। তো সেইগুলো যেমন একটা মানুষকে প্রশ্ন করলে অনেকগুলো অ্যান্সার পাওয়া যায়, ঠিক একইভাবে যে কোষীয় অঙ্গাণুকে যদি জিজ্ঞেস করো তাহলে দেখো এই একই অ্যান্সারগুলো পাওয়া যায়। দ্যাটস মিন কোষীয় অঙ্গাণুগুলোর আমরা পরিচয় জানতে পারবো আর কি। তো সংজ্ঞা মানেই হলো কোষীয় অঙ্গাণুগুলোর পরিচয় জানা আর কি। তো ধরো আমরা যদি বলি যে নাম কি, নাম হলো মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি হলো কোষ, কোষের মাঝখানে সে থাকে। তারপর বলতে পারি যে সে, হ্যাঁ ভালো কথা, সে তার মানে সে কি, তার আকৃতি কেমন বা সে কি গায়ে দিয়ে থাকে আর কি। সো আকৃতি আমরা বলতে পারি সে হলো ডিম্বাকার বা অর্ধবৃত্তাকার, এগুলো আমরা বলতে পারি। তারপর আমরা বলতে পারি যে হ্যাঁ সে কি গায়ে দিয়ে থাকে বা তার স্তর কয়টা, সে হলো দুই স্তর বিশিষ্ট। ওকে, এবং সে কি কাজ করে, সে আমরা বলছি যে ক্রেবস চক্রে আম, 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 তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট, তারপরে মানে শক্তি তৈরি করা, কোষের যে অবৈধ যে শক্তিগুলো সেগুলো তৈরি করে থাকে, সেগুলো হলো তার কাজ। সো এইগুলো প্রশ্ন যদি আমি মাইটোকন্ড্রিয়াকে করি, তাহলে তো অনায়াসে কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞাটা বুঝতে পারবো। আশা করছি বুঝতে পারছো কি, যে আমরা যে কোষীয় অঙ্গাণু পড়ি না কেন, তাকে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা তাকে দুই তিনটা প্রশ্ন করে ফেলবো আর কি। সো দুইটি তিনটা প্রশ্ন করলে দেখবে যে সংজ্ঞাটা হয়ে গেছে। প্রশ্নগুলো কি কি? সে যে তার নাম কি, তার বাড়ি কোথায়, সে কি করে, তার আকৃতিটা কেমন। তো এটা বললেই কিন্তু হয়ে যায়। ধরো আমি যদি বলি যে তুমি কি রহিমকে চেনো, তো তুমি বললা যে না আমি তো রহিমকে চিনি না। বেসিক্যালি তুমি কিন্তু রহিমকে চেনো, তখন কিন্তু আমি বলে দিলাম যে আচ্ছা ওই যে ওই রহিম, যার বাড়ি হলো ওই যে মনে করো উল্লাপাড়াতে, যে কি করে, যে কোথায় থাকে, উল্লাপাড়াতে থাকে। তাহলে এটা একটা তার আইডেন্টিফিকেশন হয়ে গেল। তারপর বললাম যে আচ্ছা সে দেখতে কেমন, সে লম্বা না খাটো না চওড়া, সেটা আমি বললাম। তো যখন তার আকৃতিটা বলে দিলাম, তখন তুমি আরো একটু স্পেসিফাই হতে পারলা। এরপরে যদি চিন্তা না পড়ো, তাহলে আমরা বললাম যে ওই যে দেখো না, এই যে কিনা তোমার এটা হলুদ সোয়েটার পরেছিল আর কি। হ্যাঁ, একটা সোয়েটার ছিল, শার্ট ছিল, তারপরে আবার একটা সোয়েটার সোয়েটার পরেছিল আর কি। তাহলে কি দ্বিস্তর বিশিষ্ট, ওইটাকে মিন করার জন্য এটা বলছে আর কি। মানে কি সে মানে আকৃতি বলতে পারে, আকৃতির সাথে সাথে সে কি কি পরিধান করছে, দ্যাটস মিন তার স্তর কয়টা, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। আর যে শেষে গিয়ে বলবো যে তারপরে যদি চিনতে না পারি, তখন আমরা বলতে পারি যে ও আচ্ছা মানে সে কি কাজ করে। সো কাজ যখন আমরা বলবো তখন কিন্তু তাকে আরো স্পেসিফাই করে বলতে হবে। সো এইভাবে আমরা যদি এক একটা অঙ্গাণুকে আমরা যদি জিজ্ঞেস করি যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কি করো, তোমার আকৃতি কেমন, এই প্রশ্নগুলো করো, দেখে অ্যান্সারটা বা এর সংজ্ঞাটা কিন্তু অটোমেটিক হয়ে যায়। সো আমি আজকে একটা তোমাদেরকে বললাম, এরপরে যে যদি অন্য কোনো কোষীয় অঙ্গাণু আসে, তাহলে কিন্তু তাদেরকে আমরা একইভাবে আমরা কি করব, প্রশ্ন করব এবং অ্যান্সার তৈরি করব। সো আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা তোমাদের কাছে খুবই সহজ হয়ে গেছে আর কি। তুমি মাইটোকন্ড্রিয়াকে প্রশ্ন করো, দেখো তোমার মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা তৈরি হয়ে গেছে। সো প্রথম কথা, নাম কি? মাইটোকন্ড্রিয়া। কোথায় থাকে? সে একটা কোষীয় অঙ্গাণু, দেখো কোষের ভিতরে থাকে, দ্যাটস নাম হয়েছে কি কোষীয় অঙ্গাণু। তারপরে আমরা বললাম যে হ্যাঁ ভালো কথা, কোষের কোনখানে থাকে? সাইটোপ্লাজমে থাকে। কোথা থেকে?
সাইটোপ্লাজম। সো আমরা বলতে পারি সাইটোপ্লাজমের অঙ্গাণু, তাহলে স্পেসিফিক হয়ে গেল আর কি। তাহলে বললাম যে মাইটোকন্ড্রিয়া হলো একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যা কয়টা জামা গাইতে থাকে? দুইটা জামা গাইতে থাকে। কয়টা জামা? দুইটি, অর্থাৎ দ্বিস্তর বিশিষ্ট। এরপরে গিয়ে বলবো যে রাত, ঠিক আছে, ভালো কথা, তাদের আকৃতি কেমন? যদিও এই সংজ্ঞাতে আকৃতি দেওয়া নাই, তারপর তুমি যদি দিতে চাও তাতে কোনো সমস্যা নেই। তুমি বলতে পারো গোলাকার হতে পারে বা ডিম্বাকার হতে পারে, এগুলো তুমি বলতে পারো আর কি। ঠিক আছে, তারপরে গিয়ে তুমি বলতে পারো আচ্ছা ঠিক আছে, তার কাজটা কি? তো আমরা এখন মাইটোকন্ড্রিয়ার কাজটা কি দেখো। মাইটোকন্ড্রিয়া কি ক্রেবস চক্রে কাজ করে, তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্টের কাজ করে, তারপরে শক্তি উৎপাদনের যাবতীয় কাজগুলো সে করে থাকে আর কি। সো এই যে অঙ্গাণুটা, সেটাকে আমরা বলবো কোষীয় অঙ্গাণু। সকলে বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও আমাকে। মোস্তারি বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো। হ্যাঁ, সকলে দ্রুত জয়েন করে ফেলো, যদিও একসাথে সবাই থাকো না, আমি দেখি আর কি, পরে হয়তো ক্লাস দেখে নাও তোমরা। ওকে, তো এখানে আর কোনো সমস্যা আছে বলে মনে করি না। তোমাদের কি কারো সমস্যা আছে? যে সংজ্ঞাটা দিলাম তাতে কোনো সমস্যা আছে কি? ওকে, আমাদের, আচ্ছা তারপরে একটু বলে রাখি। ওকে, ভেরি গুড, সুমাইয়া বলছে বুঝতে পারছি, ভেরি গুড। ওকে, সকালে বুঝতে পারছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাবো আর কি। সরি। ওকে, ভেরি গুড, শিমুল বলছো কোনো সমস্যা নেই, ভেরি গুড। তো আসো মাইটোকন্ড্রিয়া নিয়ে আরো আলোচনা করছি আমরা। এবার আসো, আবিষ্কার কে করলো? এই মাইটোকন্ড্রিয়াকে কে আবিষ্কার করলো সেটা একটু দেখে নিই আমরা। আচ্ছা বলে রাখি, আমি তোমাদের এখানে যেটা পড়াচ্ছি যে স্লাইড দিয়ে আর কি, তো সেই স্লাইডে কিন্তু আমার শিট। সো তোমরা চাইলে টুকটাক নোট রাখতে পারো, হুবহু নোট না করলেও সমস্যা নেই। ঠিক আছে, টুকটাক নোট রাখলে হবে। আমি যে আন্ডারলাইনিং গুলো, শব্দ যেগুলো আন্ডারলাইনিং করবো, চাইলে তুমি খাতায় একটু টুকে রাখতে পারো। খাতায় টুকে রাখলে সুবিধা হলো যে তুমি পরবর্তীতে মানে তোমার ব্রেনে কিন্তু একটু সহজে কি হবে, সেটা হওয়ার জন্য সুবিধা হয় আর কি। তো মানে দীর্ঘদিন মনে থাকতে পারে, সেই জন্য আমার মনে হয় যে ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসতে পারো, সেটা তোমার জন্য ভালো। তো আমি এখন মানে যেটা বলেছি, তো মাইটোকন্ড্রিয়ার যে আবিষ্কার, এটা কিন্তু একবারে কিন্তু আবিষ্কার হয়নি, বেশ কয়েকটি ধাপ পেরিয়ে কিন্তু এটা আবিষ্কার হয়েছে আর কি। তো তার মধ্যে হলো যে প্রথমে কি করছে যে 1850 সালে একজন বিজ্ঞানী, সুইস বিজ্ঞানী কলিকার, হ্যাঁ, বিজ্ঞানী কলিকার। তো 1850 সালে বিজ্ঞানী কলিকার কি করছে, পতঙ্গের পেশিকোষ, দ্যাটস মিন কোন একটা ইনসেক্ট মানে পোকামাকড়, সেই পোকামাকড়ের যে পেশিকোষ আছে, সেই পেশিকোষে সে কি করছে, এটা লক্ষ্য করছে সর্বপ্রথম। পতঙ্গের পেশিকোষে এটা সর্বপ্রথম লক্ষ্য করছে। পতঙ্গের পেশিকোষে সর্বপ্রথম সে এটা লক্ষ্য করছে। একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। পতঙ্গের পেশিকোষে সর্বপ্রথম এটা লক্ষ্য করছে। নাম কি বিজ্ঞানী? বিজ্ঞানী কলিকার, হ্যাঁ, বিজ্ঞানী কলিকার, কলিকার। হ্যাঁ, পতঙ্গের পেশিকোষে সর্বপ্রথম সাইটোপ্লাজম আছে এরকম একটা মানে ডিরেক্টলি সাইটোপ্লাজম বলে নাই, বাট ক্ষুদ্রতম একটা এমন একটা অঙ্গাণুর উপস্থিতি আছে বলে সে ধারণা করছে আর কি। ঠিক আছে, সো পরবর্তীতে আবার এইটা ওয়াল্টার ফ্লেমিং এসে আবার বললো যে 1832 সালে, এর আগে ছিল 1850 সালে। তো সে কি বললো যে সুতাকৃতির কি মাইটোকন্ড্রিয়া শরীর সর্বপ্রথম প্রত্যক্ষ করলো, ওয়াল্টার ফ্লেমিং। এগুলো অত ইম্পর্টেন্ট না, জাস্ট মাথায় রাখো যে ওয়াল্টার ফ্লেমিং পরবর্তীতে সে সে আইডেন্টিফাই করলো যে সুতাকৃতির কিছু একটা আছে মাইটোকন্ড্রিয়া। তখন তার নাম দিল হলো কি, ফিলা। কি নাম দিল? ফিলা, ফিলা, হ্যাঁ, সুতাকৃতির কিছু একটা লক্ষ্য করলো, ওইটার নাম দিল কি, ফিলা। ওকে, সে এটার নাম দিল ফিলা। এরপরে আসো
মানে অল্টম্যান আবার আসলো, সে আবার 1890 সালে, তখন এটার নাম দিল হলো বায়োপ্লাস্ট। সো এগুলো জাস্ট হিস্টোরি, তোমাকে এটা মুখস্থ করার প্রয়োজন নেই আর কি, জাস্ট তুমি জেনে রাখো আর কি, এগুলো জাস্ট হিস্টোরি আর কি। সো সে এসে নাম দিল কি, এটার নাম বায়োপ্লাস্ট নাম দিল। ওকে, কি নাম দিল, বায়োপ্লাস্ট। তো এবার আসো, তারপরে মানে যে যে যাকে তোমরা মূলত সবচেয়ে বেশি চেনাও, তার বিষয়টা এখানে চলে আসলো, যে এরপরে পরবর্তীতে আর কি কার্ল বেন্ডা, বিজ্ঞানী কার্ল বেন্ডা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যগুলো মনে না থাকলেও এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ? কার্ল বেন্ডা, বিজ্ঞানী কার্ল বেন্ডা, সে কি করলো 1898, তোমাদের বইতে 1897 দেওয়া আছে, সো ইটস ডাজেন্ট ম্যাটার, 97 98 কোনো ম্যাটার না। তো 97 দিতে পারো, 98 দিতে পারো, হ্যাঁ। 1898, এই 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 অঙ্গাণুকে সে নামকরণ করলো কি, মাইটোকন্ড্রিয়া। সো তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারি যে বিজ্ঞানী কার্ল বেন্ডা মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে, বিজ্ঞানী কার্ল বেন্ডা মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছে। ওকে, এবং কত সালে করেছে, 1898 সালে এটা সে করে গেছে। ওকে, সো এই জিনিসটি একটু টুকে রাখো আর কি, বিজ্ঞানী কার্ল বেন্ডা 1898 সালে মাইটোকন্ড্রিয়া কি করছে, নামকরণ করেছে। বিজ্ঞানী কার্ল বেন্ডা, আবার বলছি, বিজ্ঞানী কার্ল বেন্ডা 1898 সালে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছে। আসলে এক বচনে বলা হয় মাইটোকন্ড্রিয়ন, আর বহু বচনে বলা হয় মাইটোকন্ড্রিয়া। তো আমরা একটু মাইটোকন্ড্রিয়া শব্দটা বেশি ব্যবহার করবো, কারণ এটা বলতে ভালো লাগে। ওকে, সো তাহলে বিজ্ঞানী কার্ল বেন্ডা 1898 সালে কি আবিষ্কার করছে, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার, মানে নামকরণ করছে আর কি, হ্যাঁ। মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে কি, কার্ল বেন্ডা এটা করে গেছে। সো আমাদের যদি একটা কোষকে ধরা হয়, ধরো একটা কোষ, এই কোষের যতটুকু অংশ আছে, কোষের ধরো এটা একটা কোষ, ধরো এটা একটা কোষ, এখানে মনে করো ধরো কথার কথা মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া একটা বা একাধিকও থাকতে পারে। তো আমরা জানি কোষে 300 থেকে 400টি অ্যাভারেজে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। তো এই যে মাইটোকন্ড্রিয়া, কোষের যে মোট আয়তন, সেই মোট আয়তনের মধ্যে কত ভাগ থাকে, 20 ভাগ থাকে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। কোষের মোট আয়তনের 20 ভাগ হলো কি, মাইটোকন্ড্রিয়া। আবার বলছি, কোষের মোট আয়তনের 20 ভাগ হলো মাইটোকন্ড্রিয়া। কোষের মোট আয়তনের 20 ভাগ হলো কি, মাইটোকন্ড্রিয়া। ওকে, আশা করছি বুঝতে পারছো আর কি। তো এই মাইটোকন্ড্রিয়া শব্দটাই আসছে গ্রিক শব্দ থেকে আসছে আর কি। গ্রিক শব্দ হলো মাইটোস, মাইটোস শব্দ হলো থ্রেড, গ্রিক শব্দ মাইটোস, এটার অর্থ কি, থ্রেড। তোমরা থ্রেড না বললেও সুতাও বলতে পারো, হ্যাঁ। গ্রিক শব্দ মাইটোস, এর শব্দ হলো কি, সুতা। আর কন্ড্রিয়ন শব্দ হলো দানা। কন্ড্রিয়ন মানে কি, এখানে লিখে দিচ্ছি, কন্ড্রিয়ন, কন্ড্রিয়ন শব্দ হলো দানা। তার মানে কি কি দাঁড়াচ্ছে, এক বছরে এটা মিনিংটা লিখেছি, সুতো আকৃতি, দানাদার সুতো আকৃতির, আবার সুতোতে কি থাকবে, দানা দানা থাকবে আর কি। তো সেগুলোকে আমরা কি বলবো, মাইটোকন্ড্রিয়ন বলবো। সো এই হলো মোটামুটি আবিষ্কার এবং নামকরণ নিয়ে কথা হয়ে গেল আর কি। সো এখানে আসলে যদি প্রশ্ন আসে, আসলে এক কথার উত্তর অনেক সময় আসলে আসতে পারে, যে ধরো যে বললো যে মাইটোকন্ড্রিয়ার নামকরণ কে করেছে, সেটা আসতে পারে। অথবা মাইটোকন্ড্রিয়ার মোট কত ভাগ, মানে কোষের মোট কত ভাগ মাইটোকন্ড্রিয়া থাকে, সো 20 ভাগ বলতে পারবা। এছাড়া যদি আমরা কখনো এরকম আসে যে মাইটোকন্ড্রিয়া শব্দটার মিনিংটা কি, সো গ্রিক শব্দ মাইটোস অর্থ হলো থ্রেড বা সুতা, আর কন্ডিয়ন মানে শব্দ থেকে দানা। ওকে, সুতা থেকে থাকবে, দানা থাকবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, যদি বুঝতে পেরে থাকো তাহলে পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। আশা করছি সকলে বুঝতে পেরেছো। ওকে, কমেন্টস করেছো, বুঝতে পেরেছো, ভেরি গুড।
তো চলো যাই আমরা সামনে, এবার পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। উৎপত্তি। মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হয় কিভাবে আর কি, সে কিভাবে উৎপত্তি হয়ে থাকে, সিম্পল কথা, জাস্ট জেনে রাখো আর কি। মাইটোকন্ড্রিয়া বিভাজনের মাধ্যমে উৎপত্তি হয়ে থাকে। ওকে, যখন কোষ বিভাজন হয় তখন মাইটোকন্ড্রিয়ার কি হয়, বিভাজন ঘটে আর কি। এভাবে বিভাজনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কি হয়, বৃদ্ধি পায়। তার মানে আমরা বলতে পারি বিভাজনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া কি হয়, সংখ্যা বৃদ্ধি পায়। এবার আসো সংখ্যা নিয়ে আমরা কথা বলবো, যে একটা কোষে সাধারণত কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। তো সেই সংখ্যাটা হলো কি 300 থেকে 400টি। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়টি? 300 থেকে 400টি, গড়ে 300 থেকে 400টি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা গড়ে কত? 300 থেকে 400টি। ওকে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা গড়ে কত? 300 থেকে 400টি। 300 থেকে 400টি। ওকে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত? 300 থেকে 400টি। প্রতি কোষে সাধারণত গড়ে থাকে 300 থেকে 400টি কে থেকে মাইটোকন্ড্রিয়া থাকে। সো এটা কিন্তু ভেরি করে, মাইটোকন্ড্রিয়া কিন্তু ভেরি করে। সো ধরো কিছু কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম থাকতে পারে, আবার কিছু কোষে বেশি থাকতে পারে। সো কম বেশি হওয়ার আসলে কারণটা কি? কম বেশি হওয়ার কারণটা হলো যে যে কোষগুলোতে আসলে অনেক বেশি শক্তির দরকার হয় সেই কোষগুলোতে আসলে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে, আর যেই কোষগুলোতে তুলনামূলক কম শক্তির প্রয়োজন হয় সেগুলোতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কি থাকে, কম থাকে। কারণ তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়া হলো কি কোষের যাবতীয় শক্তি তৈরি করে থাকে। কোষের যাবতীয় শক্তি কে তৈরি করে থাকে? মাইটোকন্ড্রিয়া তৈরি করে থাকে। সো এই জন্য মাইটোকন্ড্রিয়া কে বলা হয় কি, কোষের পাওয়ার হাউস বলা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় এসে দেখে যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়। তোমরা সেক্ষেত্রে অ্যান্সারগুলো কিভাবে করবা, বলবা যে যে মাইটোকন্ড্রিয়া হলো কি একটা কোষের যাবতীয় যে শক্তি আছে সেই শক্তির জন্য কি লাগে, মাইটোকন্ড্রিয়া পুরো শক্তিটা সরবরাহ করে থাকে। এই জন্য আমরা মাইটোকন্ড্রিয়া বলে ভাই কোষের পাওয়ার হাউস বলে থাকি। ওকে, আশা করি বুঝতে পেরেছো আর কি। ওকে, তো চলো চলে যাই এবার আমরা পরবর্তী অংশে যাই। আকার আকৃতি নিয়ে আমরা কথা বলবো, কেমন দেখতে। So, আমরা অলরেডি বলে ফেলছি, তারপরে আমরা একটু বলতে পারি যে সিম্পলি আসলে সবগুলো মনে রাখার দরকার নেই। এখানে অনেক ধরনের আকার আকৃতি নিয়ে কথা বলেছে, তুমি 2-3টা মনে রাখলে হবে। সেগুলো কি যে এরা বৃত্তাকার হতে পারে, বৃত্তাকার হতে পারে, দন্ডাকার হতে পারে, তন্তুকার হতে পারে, তারকার মতো হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, বা কুণ্ডলাকার হতে পারে, এরকম অনেক আকৃতি হতে পারে। আর আমরা একটু আগে শিখলাম কি, যে আয়তনটা কত? আমরা বলছি কোষের মোট আয়তনের 20 ভাগ হলো কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। আশা করি সকলে বুঝতে পারছো। অ্যামিবাতে তো অনেক থাকে আর কি, মানে মানে অনেক বেশি। ধরো 1000-এরও কি থাকতে পারে, বেশি থাকতে পারে। যকৃতে কি থাকে, 1000-এর মতো থাকে যকৃত কোষে। আর অ্যামিবাতে তারও বেশি থাকতে পারে। ওকে, তো এটা অত গুরুত্বপূর্ণ না, এটা আসলে ওইভাবে ফিক্সড না যে এতগুলো থাকে আর কি। বাস জাস্ট বলে দিচ্ছে যে এর থেকে আরো কি থাকতে পারে, বেশি থাকতে পারে। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার আসো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে। এবার আসো মাইটোকন্ড্রিয়ার ভৌতকরণ, মেইন পড়াতে আমরা চলে আসলাম। এটাই মূলত পরীক্ষায় সবচেয়ে বেশি এসে থাকে। ধরো সংজ্ঞা আসতে পারে, তারপরে গিয়ে আসবে কি যে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন বর্ণনা করো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে? সেই হলো মোটামুটি বিষয়। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, সরি, ভৌত গঠন। ওকে, তো চলো যাই। মাইটোকন্ড্রিয়ার ভৌতকরণ আমরা এখানেই শিখে ফেলবো। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা, একটু রিপিট করার চেষ্টা করবো আমি। তো তুমি যদি বারবার একটু শোনার চেষ্টা করো তাহলে দেখবে যে অটোমেটিক তোমার এটা হয়ে যাচ্ছে আর কি। ওকে, সো মাইটোকন্ড্রিয়ার ভৌতকরণ। মাইটোকন্ড্রিয়া যখন আমরা ভৌত গঠন শিখবো তখন আমরা মাইটোকন্ড্রিয়াকে কয়েকটা পার্টে ভাগ করে নেব। তো সেই পার্টগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব, আলোচনা করলে কিন্তু আমাদের মানে পুরো জিনিসটা হয়ে যাবে। তো মানে ভৌত গঠন বর্ণনা করার সুবিধার্থে আমরা কয়েকটা অংশে তাকে আমরা কি করে নিচ্ছি, ভাগ করে নিচ্ছি। তো চলো যাই আমরা সেই ভাগগুলো আস্তে আস্তে একটা একটা করে সমাধান করি। প্রথম হলো কি আবরণী। প্রথমে কি
আপনি তো প্রতিটি মাইটোকন্ড্রিয়ন লিপোপ্রোটিন বাইলেয়ার, এই যে একটা লেয়ার, লিপিড এবং প্রোটিন নির্মিত বাইলেয়ার, ধরো এই একটা লেয়ার, আবার এইখানে আর দেখো আর একটা লেয়ার আছে, এই একটা লেয়ার, দেখতে পাচ্ছ, জানি না দেখতে পাচ্ছ কিনা। কয়টা লেয়ার আছে? দুইটা লেয়ার। প্রতিটি তোমার মাইটোকন কি লিপোপ্রোটিন বাইলেয়ারের আবার দুইটি মেমব্রেন আছে। লিপোপ্রোটিন বাইলেয়ারের আবার কয়টা মেমব্রেন? দুটি। সো এই জিনিসটা একটু বোঝার দরকার আছে। এটা বুঝলে পুরো জিনিসটা একটা ক্লিয়ার ধারণা পাবে তোমরা। ধরো বিষয়টা এরকম, ধরো মাইটোকন্ড্রিয়াকে যদি এখানে আঁকানোর চেষ্টা করি, ওকে। সো এটা দিয়েও মনে হয় ভালো হবে না, একটু অন্যভাবে দেখাই। ধরো এরকম সহজে দেখানোর চেষ্টা করি, জটিলতার মধ্যে না যাই। ওকে, ধরো এইটা একটা স্ট্রাকচার তার। আচ্ছা, এখন ধরো যে এইটা একটা লেয়ার, ভালো হলো না। ওকে, সো এটা একটা ধরো মাইটোকন্ড্রিয়া। সো তুমি এটা একটা লেয়ার মনে করো। সো এই লেয়ারটাকে আমরা আবার আরো অনেকভাবে দেখাতে পারি। ধরো এইটা একটা লেয়ার আছে, তো সেই লেয়ারটা আসলে এইরকম আরেকটা লেয়ার থাকে, বুঝতে পারছো? দেখো, তাহলে এখানে কয়টা লেয়ার, কয়টা মেমব্রেন? দুইটা মেমব্রেন কিন্তু দেখতে পাচ্ছি আমরা। সো এই যে প্রত্যেকটা মেমব্রেন আছে, সেই মেমব্রেনের আবার দুইটা স্তর আছে। এই মেমব্রেন আমার কয়টা স্তর আছে? দুইটা স্তর। ধরো আমি এখানে কয়টা করে স্তর দেখাচ্ছি? দুইটা করে স্তর দেখাচ্ছি না? সেই দুইটা স্তর থেকে ধরো আমি একটা স্তরকে আমি কেটে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম। তো দেখতে এরকম মনে হচ্ছে, কিন্তু এর মাঝখানে কি আছে? এটা আসলে বেসিক্যালি একটা, এই দুইটা লেয়ার থাকবে এরকম। হ্যাঁ, মানে একটা মেমব্রেনের কয়টা লেয়ার থাকবে? দুইটা। একটা মেমব্রেনের কয়টা লেয়ার? দুইটা লেয়ার থাকবে। তো যদি বেসিক্যালি এইভাবে দেখানোর চেষ্টা করি, ধরো আমি যদি এইটাকে বক্স আকারে আঁকাই, এইটা এভাবে আঁকালাম, এটা মনে করো আহ, এইটা একটা লেয়ার, এটা আর একটা লেয়ার, এই দুইটা মিলে হয়েছে কি একটা মেমব্রেন হয়েছে। ঠিক ভিতরে আবার কি আছে? ধরো এই যে ভিতরে আবার এরকম এরকম এখানে কি দেখতে পাচ্ছ না? দেখো এখানে কিন্তু দুইটা লেয়ার আছে আর কি। তো ওই দুইটা লেয়ার দেওয়ার আরেকটা মেমব্রেন হচ্ছে। তো যদি আমি এটাকে মানে একসাথে করে দিই, তাহলে কিভাবে দেখানো যায় সেটা দেখো একটু। ধরো এটাকে, ঠিক আছে, বা এখানে মনে করে এই মাঝখানে দিয়ে দিলাম। তো এইটা একটা মেমব্রেন, এইটা একটা মেমব্রেন। তো দুইটা মেমব্রেনের আবার কি আছে? দুইটা করে কি আছে? লেয়ার আছে আর কি। দুইটা মেমব্রেন আমার কি আছে? দুইটা করে আবার লেয়ার আছে আর কি। বিষয়টা বোঝার চেষ্টা করো। মেমব্রেন দুইটা, প্রত্যেক মেমব্রেন আবার কি আছে? দুইটা করে কি আছে? লেয়ার আছে আর কি। শিমুল বলছো স্যার, বাইলেয়ার বা ভিতরের আবরণকে কি ক্রিস্টি বলে, একটু বলবেন কি? ক্রিস্টি সব মানে বলবো স্পেসিফিক ভাবে এখনই না, আমরা ওখানে যাবো আর কি। যেহেতু আমরা ক্রিস্টির দিকে যাচ্ছি আর কি, তোমার আমাদের 3 নাম্বার পয়েন্টে হলো ক্রিস্টি নিয়ে কথা বলবো। তো আমার মনে হয় সিরিয়ালি গেলে সেটা ভালো হয়, একদম ক্লিয়ারলি বুঝতে পারবো আর কি। হ্যাঁ, তো আমরা যেটা বলতেছি, প্রথমে জিনিস বোঝাচ্ছে যে প্রতিটি মাইটোকন্ড্রিয়ান লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন। এই যে কথাটা তোমরা বুঝতে পারছো কিনা, যে বাইলেয়ারের আবার দুটি মেমব্রেন জিনিসটা, একবার বলতেছে বাইলেয়ার, আবার বলতেছে দুইটা মেমব্রেন, তাহলে বিষয়টা কিন্তু বোঝার বিষয় আছে আর কি। হ্যাঁ, তো সেইটাই বোঝানোর চেষ্টা করতেছি যে একটা মেমব্রেনে দুইটা পর্দাতে তৈরি হবে আর কি। একটা মেমব্রেন দুইটা পর্দাতে তৈরি হবে। তাহলে এরকম দুইটা মেমব্রেনের কয়টা পর্দা থাকবে? চারটা পর্দা থাকবে, খেয়াল করো আর কি। তো এই জন্য বলছে প্রতিটি মাইটোকন্ড্রিয়ান লিপোপ্রোটিন বাইলেয়ারের আবার কি দুটি মেমব্রেন দ্বারা গঠিত। আরো স্পেসিফিকলি যদি বোঝার চেষ্টা করি, ধরো আমি একটা শুধুমাত্র এই যে দুইটা দাগ টানলাম না, দুইটা দাগতে হলে একটা মেমব্রেন আর কি। তো দুইটা দাগের মধ্যে এই পাশে একটা দাগ হলো তোমার একটা লেয়ার, এই পাশে আরেকটা লেয়ার।
এইটার বাইরে আবার আরেকটা কি আছে, মেমব্রেন আছে। ধরো এইটা আরেকটা মেমব্রেন, এই দুইটা হলো মিলে হলো আরেকটা মেমব্রেন। তাহলে দেখো এইটা এইটা একটা মেমব্রেন, হ্যাঁ, এই দুইটা মিলে একটা মেমব্রেন, এই দুইটা মিলে একটা মেমব্রেন। সো প্রত্যেকটা মেমব্রেনে আবার কি আছে, দুইটা করে লেয়ার আছে না, দুইটা করে লেয়ার আছে। সো ওই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করছে। আমি যদি এটাকে এইভাবে মানে ফোল্ড করে ফেলি, ধরো যে এরকম গোল করে আঁকাই দিই আর কি, তাহলে তুমি কিভাবে দেখো, দেখো তুমি বুঝতে পারবে আশা করি। এই যে অংশ, এই একটা, আর একে ধরো আমি ভিন্ন কালার দিচ্ছি আর কি, এই যে আবরণ করে ফেললাম আমরা, ঠিক আছে এরকম। আবার এর বাইরে আরেকটা লেয়ার। তাহলে হলুদ যে দুইটা আছে, হলুদ দুইটা হলো যে একটা মেমব্রেন, আর যেটা নীল আছে, নীল দুটো হলো একটা মেমব্রেন। প্রত্যেক মেমব্রেন আবার কয়টা করে লেয়ার আছে, দুটো করে লেয়ার আছে। কয়টা করে লেয়ার আছে, দুটো করে লেয়ার আছে। তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানো। বাট এই জিনিসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বোঝার মতো জিনিসটা আর কি। মানে এটা কনফিউশন থাকলে কিন্তু থেকেই যাবে কনফিউশন, যে আমরা মানে মাইটোকন্ড্রিয়ার দুইটা মেমব্রেন থাকবে, কিন্তু প্রত্যেকটা মেমব্রেন আবার কি আছে, দুটো করে লেয়ার আছে। তো ধরো এটা একটা মেমব্রেন, হলুদ কালার যেটা, আবার নীল কালারটা আরেকটা মেমব্রেন। সো এখানে দুইটা মেমব্রেন আছে, প্রত্যেক মেমব্রেন আমার কি আছে, দুটো করে কি আছে, লেয়ার আছে। সো সেই কথাই বলছে যে মাইটোকন্ড্রিয়াম লিপোপ্রোটিন বাই লেয়ারের, মানে দুইটা লেয়ারের দুটি মেমব্রেন দিয়ে গঠিত। এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও। বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও। লিপোপ্রোটিন বাই লেয়ারের দুটি মেমব্রেন। আচ্ছা, সুমাইয়া বলছে আরেকবার বলেন একটু। হ্যাঁ, বলছে যে মানে এখানে সংজ্ঞায় বলছে প্রতিটি মাইটোকন্ড্রিয়ান লিপিড এবং প্রোটিন নির্মিত, মানে মাইটোকন্ড্রিয়ার যে আবরণটা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, এবং সেটা হলো বাইলেয়ারের দুটি মেমব্রেন দিয়ে গঠিত। লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন। তো বাই মানে হলো দুই, দেখো শব্দটা বলছে বাইলেয়ার, বাইলেয়ার এর দুটি মেমব্রেন, বাইলেয়ারের দুটি মেমব্রেন। বাই মানে হলো দুই, লেয়ার মানে হলো কি স্তর। এই দুইটা স্তর কোনটা, এই দুইটা স্তর হলো এইটা একটা স্তর, এটা আর এক স্তর। এই দুইটা হলো, দুইটা মিলে হয়েছে কি, হ্যাঁ দুইটা স্তর। দেখো এইখানে একটা স্তর, এটা আর একটা স্তর, এই যে দুই স্তর। সেই দুই স্তর বিশিষ্ট কয়টা মেমব্রেন আছে, দুইটি মেমব্রেন। এই দুইটা স্তর মিলে হয়েছে, এই পুরোটা মিলে হয়েছে একটা মেমব্রেন। আর এইখানে এই দুইটা স্তর মিলে, এটা এবং এইটা, এই দুইটা স্তর মিলে হয়েছে আর একটা মেমব্রেন। তাহলে মেমব্রেন বেসিক্যালি কয়টা আছে, দুইটা মেমব্রেন আছে, এবং প্রত্যেক মেমব্রেনের কয়টা করে লেয়ার আছে, দুটো করে লেয়ার আছে আর কি। আমার চিত্রটা একটু দেখো তাহলে বুঝতে পারবা যে হলুদ কালারের যেটা সেটা হলো যে একটা মেমব্রেন, হলুদ কালারের যেটা সেটা হলো একটা মেমব্রেন, যেটা নীল কালারের সেটা আরেকটা মেমব্রেন। কিন্তু দেখো হলুদ কালারের মেমব্রেনে দুইটা লেয়ার আছে, আবার নীল কালারের মেমব্রেনে আবার কি আছে, দুইটা লেয়ার আছে। এটাই বোঝাতে চেয়েছে আর কি, যে মেমব্রেন দুইটা, কিন্তু প্রত্যেকটা মেমব্রেনে লেয়ার কটা আবার আছে, দুটো করে লেয়ার আছে আর কি। এখন বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও সুমাইয়া। বুঝতে পেরেছো কিনা কমেন্টস করে জানাও। এখানে আসলে এই একটা কথা একটু জটিল, এরপরে কোনো কিছু জটিল থাকবে না, সবগুলোই সহজ, শুধু এই পয়েন্টটা একটু জটিল। মানে কথার মাঝখানে কি আছে, লিপোপ্রোটিন বাই লেয়ারের আবার দুটি মেমব্রেন। রাশেদুজ্জামান বলছো স্যার শুকনা খেজুরের গা বহিরাবরণ যেমন দেখতে, মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরকে কি তার সাথে তুলনা করা যায়? খেজুরের শুকনা গায়ে, খেজুরের শুকনা গায়ের ভিতরের দিকে ভাঁজ হয়ে ঢুকে যায় কিসমিসগুলো। হুম, আচ্ছা রাশেদ যেটা বলছো, আসলে আমরা ওইটু সামনে দিকে যাচ্ছি, ভাঁজ নিয়ে আমরা এখন কথা বলছি না, একটু পরে বলবো আর কি। ওকে, ওকে, বুঝতে পারছো। আচ্ছা, শিমুল বলছে দুইটা মেমব্রেন নিজস্ব দুটি লেয়ার আছে, এক্স্যাক্টলি সেটাই আর কি। মেমব্রেন দুইটা, প্রত্যেকটা মেমব্রেন আমার কয়টা কি আছে, দুটো করে লেয়ার আছে আর কি।
লেয়ার মানে হলো স্তর, বাই মানে হলো দুই। তাহলে দুইটা স্তর দিয়ে হয়েছে একটা মেমব্রেন, আবার দুইটা স্তর দিয়েছে একটা মেমব্রেন। এই হলুদ দুইটা স্তর দিয়েছে একটা মেমব্রেন, আবার নীল দুইটা স্তর দিয়েছে আর একটা মেমব্রেন। এইভাবে কয়টা মেমব্রেন আছে? দুইটি মেমব্রেন। তাহলে প্রথম কথা হলো যে এই তো মোস্তারি বুঝতে পারছো, দুটি লেয়ার মিলে একটি মেমব্রেন গঠিত। ভেরি গুড, ভেরি গুড। এই তো বুঝতে পারছো। তো এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই দুইটা লেয়ার মিলে হচ্ছে একটা মেমব্রেন। আবার এর ভিতরে এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই দুইটা লেয়ার দিয়ে হচ্ছে কি আর একটা মেমব্রেন। আশা করি সকলে বুঝতে পারছো। ওকে, সো তাহলে আমরা যেটা বলছিলাম আর কি, আবরণী, এক নম্বরের কথা বলছে আবরণী। এক নম্বর প্রশ্ন হলো কি, যে মাইটোকন্ড্রিয়া যে ভৌত গঠন শিখতেছি, সেখানে আমরা এক নম্বর কি বলছি? আবরণী। আমরা কি বললাম? প্রতিটি মাইটোকন্ড্রিয়ান লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন দ্বারা, লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন দ্বারা গঠিত আর কি। ওকে, দুই নাম্বার বলছে, দুই নম্বর পয়েন্ট দেখো বলছে, মানে আবরণীর পরের পয়েন্টে বলছে যে, এখন দেখো বাইরের মেমব্রেনটি এবং ভিতরের মেমব্রেন, দুটো মেমব্রেনের কথা বলছে। যে বাইরের মেমব্রেনটা দেখো বিভিন্নভাবে ভাঁজ হয়ে কি করছে? ভিতরের দিকে প্রবেশ করছে, অর্থাৎ খাঁজযুক্ত। ভিতরের মেমব্রেনটা খাঁজযুক্ত, কিন্তু বাইরের মেমব্রেন যেটা সেটা কি? খাঁজবিহীন। বাইরের মেমব্রেনটা কি? খাঁজবিহীন। ভিতরের মেমব্রেনটা হলো খাঁজযুক্ত, কিন্তু বাইরের মেমব্রেনটা হলো কি? খাঁজবিহীন। সহজ কথা, বাইরের মেমব্রেনটা খাঁজবিহীন কিন্তু ভিতরের মেমব্রেনটা খাঁজযুক্ত। যেদিক থেকেই বলো না কেন একই কথা। ভিতরে আগে বললে বলতে পারো, বাইরে আগে বললে বলতে পারো। সো বাইরের মেমব্রেন হলো খাঁজবিহীন, কিন্তু ভিতরের মেমব্রেনটা খাঁজযুক্ত আর কি। ওকে, বাইরের মেমব্রেন হলো খাঁজবিহীন, দেখো একদম খাঁজ, কোনো খাঁজ নাই, কিন্তু ভিতরের মেমব্রেন দেখো খাঁজযুক্ত আর কি। ওকে, এবং এই যে দুইটা মেমব্রেন, ধরো এই মেমব্রেন এবং এই মেমব্রেন, এই দুইটার মধ্যে একটা দূরত্ব আছে না? সেই দুটো হলো 6 থেকে 8 ন্যানোমিটার। 6 থেকে 8 ন্যানোমিটার। ওকে, 6 থেকে 8 ন্যানোমিটার। আমরা বললাম যে, প্রথম কথা বললাম যে প্রতিটি মাইটোকন্ড্রিয়ান লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন দ্বারা গঠিত। প্রতিটি মাইটোকন্ড্রিয়ান লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন দ্বারা গঠিত। বাইরের মেমব্রেনটি খাঁজবিহীন, কিন্তু ভিতরের মেমব্রেনটি কি? খাঁজযুক্ত। দুই মেমব্রেনের মাঝখানে দূরত্ব কত? 6 থেকে 8 ন্যানোমিটার। আশা করি সকলে বুঝতে পারছো। ওকে, যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের ওই ভৌত গঠনের প্রথম পয়েন্টটা শেষ হয়ে গেল, অর্থাৎ আবরণীটা শেষ হয়ে গেল। আমরা আলোচনা করতেছিলাম কি নিয়ে? আবরণী। হ্যাঁ, আবরণী নিয়ে আমরা আলোচনা করতেছি। এক নম্বরে কি? আবরণী নিয়ে আলোচনা করতেছি। ওকে, এক নম্বর আলোচনা করতেছি কাকে নিয়ে? আবরণী নিয়ে আলোচনা করতেছি। আমরা বললাম আবরণীতে আমরা তিনটি পয়েন্টে কথা বলেছি। প্রথমে বললাম যে প্রতিটি মাইটোকন্ড্রিয়ান লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন দ্বারা গঠিত। এই যে যে মেমব্রেন দিয়ে কথা বললাম, সেই মেমব্রেন বলছে বাইরের মেমব্রেনটা হলো খাঁজবিহীন, কিন্তু ভিতরের মেমব্রেনটা হলো কি? খাঁজযুক্ত। 3 নাম্বার বললাম কি? দুই মেমব্রেনের মাঝখানে যে দূরত্ব সেটা কত? 6 থেকে 8 ন্যানোমিটার। ওকে, আশা করি সকলে হয়ে গেছে আর কি। বৃষ্টি তোমাকে কিন্তু পেয়ে বসলো। শিমুল, বৃষ্টিতে যাচ্ছি, এত অধৈর্য হচ্ছে কেন? বৃষ্টিতে আসতেছে, হ্যাঁ, অধৈর্য হয় না। ওকে, তো এবার আসো। আবরণী শেষ আমাদের, হ্যাঁ। এবার সাথে তারপরে অংশ আমরা চলে যাচ্ছি, হলো প্রকোষ্ঠ। আবরণীর পরের অংশ হলো কি? প্রকোষ্ঠ। সো আমরা প্রকোষ্ঠ নিয়ে কথা বলি। 2 নম্বর পয়েন্ট হলো কি? প্রকোষ্ঠ। সো প্রকোষ্ঠটা কি একটু আমরা এই চিত্রের মাধ্যমে দেখি, তাহলে সুবিধা হবে আর কি। 2 নম্বর হলো প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ, হ্যাঁ। সো প্রকোষ্ঠ দেখে দেখো, সহজে আমরা দেখানোর চেষ্টা করি। ওকে,
একটা মাইটোকন্ড্রিয়া ছবি আঁকালাম। তো আমরা কথা বলবো, সুমাইয়া বলছে স্যার বায়োলজিতে প্রতিটা টপিক পড়ানোর সময় একটু বেশি বেশি ওয়ার্ড মিনিং বলে দিয়েন, ওয়ার্ড মিনিং এর যেন নিলে পরেটা। ওকে, ভেরি গুড, অবশ্যই ওয়ার্ড মিনিং জানবা। বায়োলজির বিষয়টা আসলে এরকম আর কি, বায়োলজিকে যত আমরা ওয়ার্ডগুলো ভেঙে নিতে পারবো তত আমাদের কাছে সহজ লাগবে। ওকে, ভেরি গুড, সমস্যা নেই, আমাদের সাথে থাকো, আশা করি পেয়ে যাবো আর কি। সো যেটা বলছে আর কি, যে আমরা প্রকোষ্ঠ নিয়ে কথা বলতেছি। প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ বিষয়টা কি? প্রকোষ্ঠ মানে ধরো তুমি যে রুমের মাঝখানে আছো সেটা একটা প্রকোষ্ঠ। ধরো তুমি যে বাসাতে আছো সেই বাসাতে কয়টা প্রকোষ্ঠ? হ্যাঁ, ধরো তুমি এটা একটা বেডরুম আছে সেটা একটা প্রকোষ্ঠ, এটা মনে করো ড্রয়িং রুম আছে সেটা একটা প্রকোষ্ঠ, কিচেন রুম আছে সেটা একটা প্রকোষ্ঠ, ওয়াশরুম আছে সেটা একটা প্রকোষ্ঠ, গেস্ট রুম আছে সেটা একটা প্রকোষ্ঠ, প্রত্যেকে এক একটা প্রকোষ্ঠ। দ্যাটস মিন প্রকোষ্ঠ মানে ফাঁকা জায়গা। প্রকোষ্ঠ মানে কি? ফাঁকা জায়গা। তাহলে আমরা 1 নাম্বার শেষ করেছিল আবরণী, 2 নাম্বার চলে যাচ্ছে কি প্রকোষ্ঠে চলে যাচ্ছে। তাহলে প্রকোষ্ঠ নিয়ে কথা বলবো। আসলে বেসিক্যালি এখানে কয়টা প্রকোষ্ঠ আছে? এখানে আছে 2টি প্রকোষ্ঠ আছে। 2টি প্রকোষ্ঠ কি? প্রথমে বলবো বাইরের মেমব্রেন এবং বাইরের মেমব্রেন, এই বাইরের মেমব্রেন এবং এই ভিতরের মেমব্রেন, ঠিক আছে? এই দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, দ্যাটস মিন এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা, এটা হলো বহিস্থ কক্ষ। বহিস্থ, বহিকক্ষ বা বহিস্থ কক্ষ, ঠিক আছে? ওকে, এবার আসো ভিতরের মেমব্রেন দ্বারা আবৃত যে জায়গাটাকে সেটা বলে কি? অন্তঃস্থ কক্ষ। অন্তঃস্থ কক্ষ বা অন্তকক্ষ, যেটা বলো আর কি, বহিকক্ষ অন্তকক্ষ এভাবে বলতে পারি আমরা। তো এই হলো বিষয়। তার মানে খুবই সহজ বিষয়, কিন্তু প্রকোষ্ঠ নিয়ে কথা। দেখো এইখানে একটা মানে দুই মেমব্রেনের মাঝখানে ফাঁকা জায়গাটা কি আছে? একটা কক্ষ আছে, মানে ফাঁকা জায়গা। আবার দেখো ভিতরের মেমব্রেনের মাঝখানে আবার কি আছে? একটা ফাঁকা জায়গা আছে। এটা হলো অন্তঃস্থ কক্ষ বা অন্তকক্ষ যেটা আমরা বলতে পারি, ঠিক আছে? তো এরকম আমরা কি দেখলাম? দুইটি অংশ দেখতে পেলাম আর কি। একটা বহিস্থ কক্ষ, একটা হলো কি অভ্যন্তরীণ কক্ষ বা অন্তঃস্থ কক্ষ আর কি। ওকে, বহিস্থ কক্ষ, একটা অভ্যন্তরীণ কক্ষ বা অন্তঃস্থ কক্ষ আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে আমরা বললাম দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেটা বলে কি? বহিস্থ কক্ষ। আর ভিতরের মেমব্রেনের মাঝখানে ফাঁকা জায়গা বলে কি? অন্তঃস্থ কক্ষ। ওকে, কিন্তু এখানে শুধু একটা জিনিস অ্যাড হবে, যে ভিতরের মেমব্রেনে আবার কি থাকে? ভিতরের মেমব্রেন থেকে এক ধরনের জেলির মতো তরল পদার্থ থাকে। ওকে, জেলির মতো কি থাকে? তরল পদার্থ থাকে। এটাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স বলি। অর্থাৎ এর ভিতরে যা যা আছে, এর ভিতরে যাই থাকে, কত ভিতরের মেমব্রেন দ্বারা আবৃত যাই থাকে না কেন সেগুলোকে আমরা কি বলবো? ম্যাট্রিক্স বলবো। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের বাংলা হলো মাতৃকা। মাতৃকা, মাতৃকা বা ম্যাট্রিক্স নামকরণটা কেন হলো? কারণ হলো যে মাতৃকা মানে কি? মা শব্দ অর্থতে মিনিং করো, মা মানেই কিন্তু কাউকে ধারণ করাকে বোঝায়। দ্যাটস মিন আমাদের সকলেরই মা আমাদেরকে সকলকে একসময় তা ধারণ করছে আর কি, জন্ম দেওয়ার জন্য তার পেটে আমাদেরকে ধারণ করছে আর কি। মা যেমন আমাদেরকে ধারণ করছে, এরকম যে কোনো কিছুতেই কোনো কিছু যদি অনুপস্থিতি কোনো কিছুকে ধারণ করে তখন সেটাকে এইভাবে আমরা মাতৃকা বলতে পারি, হ্যাঁ, বা মা রিলেটেড শব্দটা বলতে পারি। ধরো পৃথিবীটাকে কিন্তু আমরা ফিমেল হিসেবে কাউন্ট করি, কারণ পৃথিবী আমাদের সকল কিছুকে ধারণ করে রাখছে। দ্যাটস আমরা শি বলি কিন্তু পৃথিবীর আগে। আবার দেখো জাহাজের আগে আমরা কি বলি? শি বলি না। কেন বলি? কারণ জাহাজ অনেক কিছুকে ধারণ করতে পারে। মা যেরকম সন্তানকে ধারণ করতে পারে, ঠিক এই যে এই বিষয়গুলো যে যে ধারণ করতে পারে তাকে আমরা কি? মা রিলেটেড কথা বলে থাকি, অর্থাৎ যে ধারণ করতে পারে। ঠিক একইভাবে দেখো এই যে ভিতরে যে ম্যাট্রিক্স গুলো আছে আর কি, সেই ম্যাট্রিক্স গুলোকে নাম দিয়েছে মাতৃকা। কেন? কারণ এর ভিতরে অনেক কিছুকে কি করতে পারে? ধারণ করতে পারে। এই জন্য নাম দেওয়া হয়েছে কি? মাতৃকা। তো আমরা বলতে পারি অভ্যন্তরীণ কক্ষে, অর্থাৎ ভিতরের মেমব্রেন দ্বারা আবৃত যে অংশ থাকে সেখানে কি থাকে? এক ধরনের জেলের মতো অর্ধতরল পদার্থ থাকে, তার নাম হলো কি? ম্যাট্রিক্স। কি নাম? ম্যাট্রিক্স। তো এরই সাথে সাথে কিন্তু আমাদের প্রকোষ্ঠ অংশ শেষ হয়ে গেল। খুবই সহজ। আমরা কি বলবো এখানে? যে মাইটোকন্ড্রিয়ার দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলে বহিস্থ কক্ষ, আর মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে তার নাম হলো কি? অন্তঃস্থ কক্ষ বা অভ্যন্তরীণ কক্ষ, ঠিক আছে? আর এই অভ্যন্তরীণ কক্ষ থেকে জেলির মতো অর্ধতরল পদার্থ থাকে, তার নাম হলো কি? ম্যাট্রিক্স। আশা করি সকলে বুঝতে পারছো। বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও। ও হ্যাঁ, ঠিক আছে শিমুল আলী,
দানাদার বস্তু থাকে তাকে ম্যাট্রিক্স বলে, ভেরি গুড, এটাও হবে ম্যাট্রিক্স বা মাতৃকা, এটা হতে পারে। ওকে, কারো কোনো কনফিউশন আছে কি? আমরা কিন্তু দুটো পয়েন্ট শেষ করে ফেললাম আর কি, দুটো পয়েন্ট শেষ করে ফেললাম আমরা। একটা হলো আবরণী, দুই হলো কি প্রকোষ্ঠ, শেষ করলাম। আবরণীটা আমরা কি বলছি, যে প্রতিটি মাইটোকন্ড্রিয়ান লিপোপ্রোটিন বাইলেয়ারের দুইটি মেমব্রেন দ্বারা আবৃত থাকে। বাইরের মেমব্রেনটা হলো কি খাঁজবিহীন, কিন্তু ভিতরের মেমব্রেনটা কি খাঁজযুক্ত। দুই মেমব্রেনের মাঝখানে ফাঁকা জায়গা কতটুকু থাকে? 6 থেকে 8 ন্যানোমিটার। একটা গেল। 2 নম্বর বলছি কি আমরা প্রকোষ্ঠ, বলছি দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে তার নাম হলো কি বহিস্থ কক্ষ, আর ভিতরের মেমব্রেনের মাঝখানে ফাঁকা জায়গা থাকে তার নাম হলো কি অভ্যন্তরীণ কক্ষ। অভ্যন্তরীণ কক্ষে যে জেলির মতো তরল পদার্থ বা দানাদার তরল পদার্থ থাকে তার নাম হলো কি ম্যাট্রিক্স। আশা করি সকলে বুঝতে পারছো। সো হ্যাঁ, সকলে কমেন্টস করতেছে যে বুঝতে পেরেছি, ভেরি গুড। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা এখন হলো সামনের পয়েন্টে আমরা এগিয়ে যাই। অবশ্য কৃষ্টি বা প্রবর্ধক, কৃষ্টি বা প্রবর্ধক, তো এটা হলো 3 নম্বর পয়েন্ট, কৃষ্টি বা প্রবর্ধক। খুবই সহজ একটা অংশ আর কি, সহজ একটা পার্ট। কৃষ্টি বা প্রবর্ধকে চলে যাবো আমরা। 3 নম্বর কি কৃষ্টি, কৃষ্টি বা প্রবর্ধক। ওকে, কৃষ্টি বা প্রবর্ধক। তো আবার সেই চিত্রে চলে যাচ্ছে আর কি। তোমরা একটু খেয়াল করে দেখো এই চিত্র আঁকানোর সময়। দেখো খুব সহজ এটা বলা যায় যে এই যে মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনটা মসৃণ হলো, ভিতরের মেমব্রেনটা কিন্তু মসৃণ নয়, বিভিন্নভাবে ভাঁজ হয়ে, ঠিক এরকম দেখো, এটাকে দেখে মনে হচ্ছে না একটা আঙ্গুল, আমার আঙ্গুলটা আমি পাশে রেখেছি, দেখো তো এরকম আঙ্গুল মনে হচ্ছে না, বিভিন্নভাবে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ তৈরি করে তার নাম হলো কি কৃষ্টি বা প্রবর্ধক। একদম এক কথায় শেষ আর কি। এখানে আসলে নতুন করে জটিল করার কিছু দরকার নেই আর কি। আমরা বললাম, সহজ ভাষায় বললাম যে মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনটা মসৃণ হলো, ভিতরের মেমব্রেনটি বিভিন্নভাবে ভাঁজ হয়ে যে আঙ্গুলের মতো প্রবর্ধক বা বর্ধিত অংশ তৈরি করছে তার নাম হলো কি কৃষ্টি। যে আঙ্গুলের মতো বর্ধিত অংশ তৈরি করছে তার নাম হলো কি কৃষ্টি। দ্যাটস ইট, কৃষ্টির কাজ শেষ। হ্যাঁ, ফাইনালি শিমুলের কৃষ্টিরে পেয়ে গেছো। হ্যাঁ, শিমুলের কৃষ্টি। ওকে, সো কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলো আর কি। খুবই সিম্পল, খুবই সিম্পল একটা অংশ। আমরা বলছি যে মাইটোকন্ড্রিয়ার বাইরের অংশটা, মানে বাইরের মেমব্রেন হলো কি একদম মসৃণ, কিন্তু ভিতরের মেমব্রেনটা কি বিভিন্নভাবে ভাঁজ হয়ে কার মতো, দেখো এই যে আঙ্গুলের মতো কি একটা বর্ধিত অংশ তৈরি করছে বা প্রবর্ধক তৈরি করছে। সো এই আঙ্গুলের মতো বর্ধিত অংশ বা প্রবর্ধক আমরা কি বলবো? কৃষ্টি বলবো। তো শেষ, এটা কাহিনী শেষ। তো এর সাথে সাথে আমাদের 3টি পয়েন্ট কিন্তু শেষ হয়ে গেল। কয়টি পয়েন্ট? 3টি পয়েন্ট। ওকে, 3টি পয়েন্ট শেষ হয়ে গেল। দেখো আবার বলে কি কয়, স্যার চিকন অংশ না মোটা অংশ? চিকন অংশ এই যে এগুলো এগুলো, এই যে কৃষ্টি দেখাচ্ছি, এই যে যে এটা একটা কৃষ্টি, ঠিক আছে? এটা একটা কৃষ্টি, এটা একটা কৃষ্টি, এটা একটা কৃষ্টি, এটা একটা কৃষ্টি, এটা একটা, এগুলো কৃষ্টি। হ্যাঁ, ওকে। ও, আহ, সুমাইয়া বলছো যে চিত্র এঁকে এঁকে পড়াচ্ছেন, ক্লাস শেষে এটা চিত্র পিটাতে হবে। হ্যাঁ, চিত্র আমি তোমাদেরকে চিত্র দিয়ে দেবো আর কি।
যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, ওখানে দেখবে চিত্রে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে দেখবে একসাথে যতগুলো চিত্র আছে সবগুলো পেয়ে যাবে। ওকে, সো ডেফিনেটলি পাবা ইনশাল্লাহ। দেখবা আমার ওই যে গ্রুপেও দেওয়া আছে, দেখো আগের ক্লাসগুলোর চিত্র দেখবা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, ওগুলো দেখতে পারবা না, বাট ইয়েতে দেখতে পারবা যে আমার আরিফস বায়োলজি ক্লাসরুম যেটা আছে ওইখানে গিয়ে দেখো যে প্রথম বর্ষে যেমন আজকে এই ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার শেষে কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো, আবার কিন্তু ওই যে আমার আরিফস বায়োলজি ক্লাসরুম যে ফেসবুক গ্রুপ আছে ওখানে কিন্তু দেখবে যে দিয়ে দিচ্ছে, পোস্ট করে দিয়ে দেবো, ওখানে দেবো, আবার তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিলে তোমরা দেখে নিতে পারবে, ক্লিক করলে পেয়ে যাবে আর কি। সো নো প্রবলেম, চিত্র পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে কৃষ্টি শেষ, কৃষ্টি ঝামেলা শেষ। এখন আমরা পরের অংশ চলে যাচ্ছি কিন্তু, হ্যাঁ। এবার আসো 4 নম্বর পয়েন্টে আমরা কথা বলবো, সেটা হলো অক্সিসোম। অক্সিসোম, আবার দেখো চিত্রে, দেখো সহজে চিন্তা করো আর কি, মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণী কোনটা, এটা না? ভিতরের আবরণী দেখো, এটা কিন্তু বাইরের আবরণী, এটা কিন্তু বাইরের আবরণী, আর এটা কি ভিতরের আবরণী। সো মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণীর ভিতরের গায়ে, তো ধরো আমার হাতটাকে তুমি মনে করো এটা দুইটা আবরণী, মনে করো এটা বাইরের আবরণী, এটা এটা ভিতরের আবরণী, আর এটা হলো কি বাইরের আবরণী, দুইটা আবরণী আছে না? ওকে, এটা বাইরের আবরণী, এটা হলো কি ভিতরের আবরণী, এটা বাইরে এটা ভিতরে। সো মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণী মানে এটা ভিতরে। ওকে, এই পাশ থেকে দেখাচ্ছি ধরো, তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণী, ভিতরের গা কোনটা হবে, এটা হবে না? দেখো এইভাবে যদি থাকে, এটা বাইরের গা, এটা ভিতরের গা, মাইটোকন্ড্রিয়ার এই ভিতরের আবরণী, এই দিকটা হলো ভিতরের আবরণী, হ্যাঁ, এটা ভিতরের গা। ওকে, মাইটোকন্ড্রিয়ার এটা বাইরের আবরণী, এটা ভিতরের আবরণী, মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণীর ভিতরের গায়ে দেখো, এর গা কিন্তু দুইটা, এই যে ভিতরের আবরণী এইটা হলো বাইরের দিক, এটা এটা হলো বাইরের গা, এই পাশটা, আর এটা হলো কি ভিতরের গা, তাই না? এটা কি ভিতরের গা, একটু বোঝার চেষ্টা করো আর কি, এটা হলো ভিতরের গা, ওই পাশটা হলো বাইরের গা, এটা হলো কি ভিতরের গা, এটা কি আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে ভিতরের গা বাইরের গা। ওকে, প্রতিটি মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণীর ভিতরের গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার বস্তু লেগে থাকে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে, দানাদার বস্তু লেগে থাকে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার ভিতরের গায়ের ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার বস্তু লেগে থাকে, এই দানাদার বস্তুতে বলা কি অক্সিসোম বলা হয়, এই দানাদার বস্তুকে আমরা কি বলবো, অক্সিসোম। ঠিক আছে, আমি বললাম মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণীর ভিতরে গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার বস্তু লেগে থাকে, এগুলোর নাম হলো কি অক্সিসোম বলা হয়। ঠিক আছে, তো অক্সিসোম গুলো কি হতে পারে, বৃন্তক হতে পারে, আবার অবৃন্তক হতে পারে। বৃন্তক মানে কি বোটা, ঠিক আছে, বৃন্তক হতে পারে, আবার অবৃন্তক হতে পারে। যদি বৃন্তক হয় তাহলে তার কি থাকবে, মস্তক, মস্তক, বোটা ও কি থাকে, ভূমি, এই তিনটি অংশে তাকে ভাগ করা যায়। মস্তক, বোটা এবং ভূমি, এই তিনটি অংশে তাদের কি করা যায়, ভাগ করা যায়। ওকে, মস্তক, বোটা এবং ভূমি। যদি আমরা কি বললাম যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের গায়ের ভিতরের আবরণীতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা লেগে থাকে, এটার নাম হলো কি অক্সিসোম বলা হয়। কি বলা হয়, অক্সিসোম বলা হয়। এবার বললাম
এই অক্সিজমগুলো বৃন্তকও হতে পারে আবার অবৃন্তকও হতে পারে, মানে বোটা থাকতেও পারে আবার বোটা নাও থাকতে পারে। যদি বোটা থাকে তাহলে তাকে আবার তিনটে অংশে ভাগ করা যায়। ওই অক্সিজমকে কয়টি অংশে ভাগ করা যায়? তিনটি অংশে ভাগ করা যায়। কিসের ভিত্তিতে? যদি বোটা থাকে তাহলে তিনটে অংশে ভাগ করা যায়। সেই তিনটে অংশগুলো কি? এক হলো মস্তক, হলো কি মস্তক, দুই হলো বোটা, তিন হলো কি ভূমি। মস্তক, বোটা আর কি ভূমি, এই তিনটে অংশে ভাগ করা যায়। তো এই হলো তোমাদের হলো কি এই অংশটা শেষ হয়ে গেল কিন্তু। তো আশা করি বুঝতে পারছো, কঠিন কিছু না। মস্তক, বোটা এবং ভূমি। আবার বলতেছি, অক্সিজম নেই 4 নম্বর পয়েন্টে বলছি কি অক্সিজম। প্রতিটি মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণীর ভিতরে গিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা লেগে থাকে, এদেরকে বলা কি অক্সিজম বলা হয়। সো অক্সিজমগুলো বৃন্তক হতে পারে আবার অবৃন্তক হতে পারে, বোটা থাকতে পারে নাও থাকতে পারে। যদি বোটা থাকে তাহলে আবার তাকে তিনটে অংশে ভাগ করা যায়, কি কি? মস্তক, বোটা এবং ভূমি। এই হলো মোটামুটি অক্সিজম নিয়ে কথা। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাবা, বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাবা। প্রশ্ন করেছো মোস্তারি যে অক্সিজম, সোম এবং অক্সিজম কি একই জিনিস? হ্যাঁ, একই জিনিস। বাংলা শব্দে কোনো সময় বর্গীয় জ দিয়ে করে, কোনো সময় দন্ত স দিয়ে লেখে আর কি, কিন্তু ইংলিশে কিন্তু এস এস দিয়েই করে সবসময়। অক্সিসোম দেখবা এস ও এম ই লেখা। যেমন লাইসোসোম, তো লাইসোসোম অনেকে লাইসোজোম বলে অথবা লাইসোসোম বলে, একই জিনিস। মানে বাংলায় অনেক সময় দন্ত স দিয়ে লেখে, কোনো সময় বর্গীয় জ দিয়ে লেখে। ওকে, ওকে, সকলে এটা বুঝতে পারছো আর কি। তাহলে অক্সিসোম ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরের পয়েন্টে চলে যাব। 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হলো এটিপি সিনথেসিস ও ইটিসি। এটিপি সিনথেসিস ও ইটিসি। এটিপি সিনথেসিস ও ইটিসি। এই ইটিসি মানে কিন্তু এটসেট্রা না, হ্যাঁ। এই ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনকে মিন করছে, হ্যাঁ। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটাকে মিন করা হয়েছে, হ্যাঁ। বললাম কি এটিপি সিনথেসিস ও ইটিসি। এটিপি সিনথেসিস ও ইটিসি, এটা খুব সহজ, খুবই সহজ। দেখো, কৃষ্টি কোনগুলো? এই যে এইগুলো কি কৃষ্টি না? এগুলো তো কৃষ্টি, তাই না? দেখো, একটা কথা একটু বলে রাখি, এখন আমি যেটা দেখাবো সেটা দেখে তুমি একটু প্রশ্ন করা স্বাভাবিক আমাকে, যে স্যার অক্সিসোম আর এটিপি সিনথেসিস দুটোকে তো একই রকম দেখা যাচ্ছে, এটা কি বুঝবো কিভাবে? আসলে বিজ্ঞানীরাই বলছে, অনেকের মতে অক্সিসোম এবং এটিপি সিনথেসিস একই জিনিস আর কি। ঠিক আছে, তারপরে একটু ভিন্নতা করছে আর কি। ভিন্নতা শুধু এই করছে যে আমরা যখন অক্সিজেন পড়ছি তখন বলছি যে ভিতরের আবরণের ভিতরে গায়ে বৃন্তাকার বৃন্তক, মানে দানাদার কিছু বস্তু দেখা যাবে আর কি। ঠিক আছে, জাস্ট কি আকার? দানাদার কিছু বস্তু। জিনিসটা মাথায় রাখো, আগের বারে আমরা মনে রাখবা যে এইখানে এই যে বস্তুগুলো আছে অক্সিজেন, এখানে মনে রাখবে যে দানাদার কিছু বস্তু। কি দেখা যায়? দানাদার বস্তু দেখা যায়, দানাদার। আর এখানে এসে তোমরা বলবা যে এখানে এটিপি সিনথেসিস বলবা কি গোলাকার বলবা, গোলাকার। এবং একটু ভেরিয়েশন আছে, আমরা অক্সিসোমের বলছি যে ভিতরের আবরণীতে লাগানো থাকবে আর কি। আর যখন আমরা এটিপি সিনথেসিস বলবো তখন বলবো যে শুধুমাত্র ক্রিস্টিতে, ক্রিস্টির স্থানে স্থানে, মানে ধরো এটা একটা ক্রিস্টি, এটা একটা ক্রিস্টি, সেটার এখানে আছে একটা, এসে এখানে একটা আছে, এখানে একটা আছে, এইখান দিয়ে কিন্তু নাই, দেখছো? আবার দেখো এটা একটা ক্রিস্টি, সেই কৃষ্টির এইখানে একটা আছে এটিপি সিনথেসিস, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এগুলো হলো এটিপি সিনথেসিস। তো আমরা কিভাবে বলবো এটাকে? আমরা বলবো যে কৃষ্টির স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক কি থাকে? গোলাকার বস্তু থাকে।
তো তার মানে এটার নাম হলো এটিপি সিনথেসিস। ওকে, ক্রিস্টির স্থানে 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 কি থাকে, এটিপি সিনথেসিস নামক কি থাকে, গোলাকার বস্তু থাকে। তো এখানে যদি বুঝতে চাও যে এটিপি কি, এটি সম্বন্ধে সকলে জানো, এটিপি হলো এডেনোসিন ট্রাইফসফেট, আর সিনথেসিস মানে হলো তৈরি হওয়া। তার মানে বোঝা যাচ্ছে এডেনোসিন ট্রাইফসফেট মানে এটিপি, এটিপি আর হলো এখানে লেখা আছে সিনথেসিস মানে কি, তৈরি হওয়া, তৈরি হওয়া। সিনথেসিস মানে তৈরি হওয়া, ঠিক আছে। তার মানে কি তৈরি হয় এখানে বলো তো, এটিপি তৈরি হয়। এটিপি সিনথেসিস কারা, যেখানে এটিপি তৈরি হয় তাদেরকে আমরা কি বলবো, এটিপি সিনথেসিস আর কি। ওকে, তাহলে আমরা বললাম ক্রিস্টির স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু দেখা যায়। তো এইগুলোর কাজটা কি, এগুলো হলো এটিপি তৈরি করাই হলো এগুলোর কাজ। এটিপি সিনথেসিসের কাজ কি, এটিপি তৈরি করা। আরেকটা শব্দ আছে না, ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, আমরা এখানে কি বলবো, এছাড়া সমগ্র ক্রিস্টিব্যাপী ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি থাকে, বিদ্যমান থাকে। সমগ্র কৃষ্টি মানে সমগ্র, সমগ্র কৃষ্টি যেখানে যেখানে কৃষ্টি, সমগ্র কৃষ্টি বিপি কি আছে, ইটিসি অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি থাকে, বিদ্যমান থাকে। সো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি, যে এমন একটা চেইন যে চেইনের মাধ্যমে ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করে মানে পরিবহন করে, অর্থাৎ যে চেইনের মাঝখান দিয়ে ইলেকট্রন পরিবাহিত হয় তাকে বলা কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। যে চেইনের মধ্যে দিয়ে ইলেকট্রন পরিবহন করা হয় তার নাম হলো কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আশা করি সকলে বুঝতে পেরেছো। এই পয়েন্টে কার কোনো সমস্যা আছে কিনা, যদি না থেকে, আর লাস্টের পয়েন্টটা কিন্তু খুবই সহজ, দেখবো একদম কথার কথায় শেষ হয়ে যাবে আর কি। ওকে, বুঝতে পারছো না? হুম। অনেক সময় কিন্তু আসে পরীক্ষায় যে এটিপির মিনিং কি, ওই যে লিখে দিছে আর কি, শরীফুল এডিনোসিন ট্রাইফসফেট, ভেরি গুড। এডিনোসিন ট্রাইফসফেট, এটিপি। অনেকে যখন পারে না, এটা ইংলিশে বানান পারে না, তখন বাংলায় লিখে দেয়, হ্যাঁ, বাংলায় লিখে দেয় এডিনোসিন ট্রাইফসফেট। বাংলায় লিখো না, হ্যাঁ, আমাদের উচিত হলো ইংলিশে লেখাটাই সবচেয়ে উত্তম, মাথায় রেখো আর কি। তো এটাও শেষ হয়ে গেলো, তাহলে আমরা শিখলাম কি, যে এটিপি সিনথেসিস ও ইটিসি। তার আমরা কি বললাম, যে ক্রিস্টির স্থানে স্থানে মানে জায়গায় জায়গায় এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু থাকে, আর এদের কাজ কি, এটিপি তৈরি করা। এবার আমরা শিখলাম কি, সমগ্র ক্রিস্টিভাবে কি, ইটিসি ইলেকট্রন ট্রান্সফার সাইট কি থেকে, বিদ্যমান থাকে, এদের কাজ কি, ইলেকট্রন পরিবহন করা আর কি। সেই হলো বিষয়, আশা করি কার কোনো সমস্যা নেই। লাস্ট পয়েন্টে আমরা চলে যাবো, আর একটা পয়েন্টে আছে আর কি, হ্যাঁ, আর একটি পয়েন্টে আছে, সেটা হলো বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম 6 নম্বর, বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। এই যে এখানে আমি জোম লিখছি, রাইবোজোম, ঠিক আছে। তো এখন আবার বলো না স্যার সোম হবে কিনা, একই জিনিস, হ্যাঁ, সোম লিখলেও হবে, জোম লিখলেও হবে, যেটা ইচ্ছে সেটা লেখো আর কি। জোম বা সোম যেটা লেখো, সোমটা একটু বেশি চলে সম্ভবত, জোম বা সোম যেটাই লেখো সমস্যা নেই। ক্লাস প্রায় শেষের দিকে, ক্লাস প্রায় শেষের দিকে। ওকে, বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম, সিম্পলি কথা বলবা, এখানে সে বেশি কিছু বলার দরকার নেই আর কি। তোমরা জাস্ট বলবা যে মাইটোকন্ড্রিয়াতে মাইটোকন্ড্রিয়াতে কি থাকে, তার ভিতরে নিজস্ব বৃত্তাকার ডিএনএ ও কি থাকবে, রাইবোজোম বিদ্যমান থাকবে। মাইটোকন্ড্রিয়াতে তার নিজস্ব এই যে বৃত্তাকার ডিএনএ ও কি থাকবে, এরকম রাইবোজোম দানা থাকবে। ওকে, ওকে, মাইটোকন্ড্রিয়াতে তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ, আর কি থাকবে, এই যে রাইবোজোম, সোম লিখে দিলাম, হ্যাঁ, রাইবোজোম, নিজস্ব বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম থাকবে। দ্যাটস ইট, কাহিনী শেষ হয়ে গেল আর কি। সো এই হলো মোটামুটি পুরো জিনিসটার আর কি ব্যাখ্যা হয়ে গেল। তো পুরো ভৌত গঠনটা আমি একবারে স্কিম থ্রু বলে দেবো, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা আর কি। তারপরে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবা, যে এই জায়গায় বা এই জায়গায় কোনো সমস্যা আছে কিনা, সেটা জানাবো আর কি।
সো দেখো, প্রথম আমরা কি বললাম, আবরণী। আমরা কি বললাম যে মাইটোকন্ড্রিয়া, প্রতিটি মাইটোকন্ড্রিয়ান দুই স্তর বিশিষ্ট, অর্থাৎ লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন দ্বারা গঠিত। বাইরের মেমব্রেনটি খাঁজবিহীন, কিন্তু ভিতরের মেমব্রেনটি খাঁজযুক্ত। ঠিক আছে, দুই মেমব্রেনের মাঝখানে দূরত্ব কত, 6 থেকে 8 ন্যানোমিটার। এক শেষ, আবরণ শেষ। 2 নম্বর প্রকোষ্ঠ, দুই স্তরের অর্থাৎ দুই মেমব্রেনের মাঝখানে ফাঁকা জায়গা বলে কি, বহিস্থ কক্ষ। আর ভিতরে মেমব্রেনের মাঝখানে ফাঁকা জায়গা বলা হয় কি, অভ্যন্তরীণ কক্ষ। অভ্যন্তরীণ কক্ষে কি থাকে, জেলির মতো তরল পদার্থ, দানাদার তরল পদার্থ থাকে, তার নাম হলো কি, ম্যাট্রিক্স। এটাও শেষ। 3 নম্বর হলো ক্রিস্টি। আমরা বললাম বাইরের মেমব্রেনটি মসৃণ হলো, ভিতরের মেমব্রেনটি বিভিন্নভাবে ভাঁজে, ভিতর দিকে ভাঁজে কি আঙ্গুলের মতো প্রবর্ধক তৈরি করছে। তো এই আঙ্গুলের মতো প্রবর্ধককে আমরা কি বলবো, ক্রিস্টি বলবো আর কি। এটাও শেষ। 4 নম্বর অক্সিসোম। আমরা বললাম যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেনের ভিতরের গায়ে কি থাকে, এটিপি পিজি থেকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার বস্তু লেগে থাকে, এর নাম হলো কি, অক্সিসোম। ওকে, তো অক্সিসোমগুলো যদি বৃন্তক হতে পারে, আবার অবৃন্তক হতে পারে। সো বৃন্তক হলে সেটাকে আবার 3টি অংশ থাকে তার, এক হলো মস্তক, 2 হলো বোটা, 3 হলো ভূমি। এবার 5 নম্বরে চলে যাচ্ছি, সেটা হলো কি, এটিপি সিনথেসিস ও, সরি, 3 শেষ হচ্ছে না, 3-এর পরে হলো অক্সিসোম, 3, 4, হ্যাঁ 5 নম্বর। 5 নম্বরে কি বললাম, যে এটিপি সিনথেসিস ও ইটিসি। এখানে এসে আমরা কি বললাম, যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেন অর্থাৎ ক্রিস্টির স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক কি থাকে, গোলাকার বস্তু থাকে আর কি। সো সেগুলো কি করে, এটিপি তৈরি করে আর কি। এছাড়া কি আছে, সমগ্র ক্রিস্টিব্যাপী কি আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে, এদের কাজ কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট করা। সবার শেষে 6 নম্বরে কি বললাম, বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। আমরা বললাম কি, মাইটোকন্ড্রিয়াতে তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম বিদ্যমান থাকে। সো এরই সাথে সাথে কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন শেষ হয়ে গেল আর কি। সো কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে একটু কমেন্টস করে জানাও। ওকে, কারো কোনো সমস্যা থাকলে কমেন্টস করে জানাও। কারো কোনো সমস্যা থাকলে কমেন্টস করে জানাও। সো এরপরে কিছু কথা আছে, এগুলো আসলে অত ইম্পর্টেন্ট না, তারপরে আমি একটু বলে যাচ্ছি আর কি। যে যেমন হলো রাসায়নিক গঠনের কি থেকে, মাইটোকন্ড্রিয়ার যে শুষ্ক ওজন, শুষ্ক ওজন কি, মাইটোকন্ড্রিয়া থেকে সকল পানি বের করে দিয়ে তার যে ওজন, সেই ওজনের 65 ভাগ থাকে প্রোটিন এবং 29 ভাগ থেকে গ্লিসারাইড সম থাকে। এছাড়া 8 ভাগ থাকে লিসিথিন, সেপালিন এবং 2 ভাগ থাকে কোলেস্ট্রল থাকে। সেগুলো অত ইম্পর্টেন্ট না। লিপিডের মধ্যে হলো 90 ভাগ থাকে ফসফোলিপিড, বাকি 10 ভাগ থাকে ফ্যাটি অ্যাসিড। ওকে, এছাড়া ক্যারোটিনাস থাকে, ভিটামিন ই থাকে এবং কিছু অজৈব পদার্থ থাকে। এগুলো তো অত ইম্পর্টেন্ট না, জাস্ট আমি বলে যাচ্ছি কিন্তু। মাইটোকন্ড্রিয়ার কাজ, এটা একটু মাথায় রাখো আর কি। মাইটোকন্ড্রিয়ার কাজটা একটু মার্ক করে দিই আমি তোমাদের। এগুলো কোষের যাবতীয় কাজের জন্য কি লাগে, শক্তি উৎপাদনের কাজটা করে এবং নিয়ন্ত্রণ করে কোষকে আর কি। কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন করে এবং কি করে, শক্তি উৎপাদন এবং নিয়ন্ত্রণ করা হয়, এটা একটা কাজ। শ্বসনের জন্য বিভিন্ন প্রয়োজনীয় কি থাকে, এনজাইম, কোএনজাইম প্রভৃতি ধারণ করে। এছাড়া শ্বসনের বিভিন্ন পর্যায়, তোমার হলো ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এগুলি সম্পন্ন হয় এখানে। এছাড়া কি আছে, নিজস্ব ডিএনএ থেকে আরএনএ থেকে উৎপন্ন করে এবং বংশগতিতে এগুলো কি রাখে, ভূমিকা রাখে। এছাড়া কি করতে পারে, তারা প্রোটিন সংশ্লেষ অর্থাৎ প্রোটিন তৈরি করতে পারে, স্নেহ বিপাকে সাহায্য করে অর্থাৎ স্নেহকে ভাঙতে, অর্থাৎ ফ্যাট জাতীয় পদার্থকে ভাঙতে সাহায্য করে বা গড়তে সাহায্য করে। এছাড়া মাইটোকন্ড্রিয়া আরেক ভূমিকা আছে, কারণ হলো শুক্রাণু ডিম্বাণু গঠনে সহায়ক সহায়তা করে থাকে আর কি। এছাড়া কোষের পূর্বনির্ধারিত মিত্র অর্থাৎ অ্যাপোপ্টোসিসকে কি করে, তারা নিয়ন্ত্রণ করতে পারে আর কি। রক্তকণিকা হরমোন উৎপাদনে কি করতে পারে, সাহায্য করতে পারে। সো এই হলো মোটামুটি মাইটোকন্ড্রিয়ার কাজ। এগুলো স্কিম থ্রু একটুখানি জাস্ট দেখে রাখবার কি, যতটুকু মাথায় থাকে তাই হবে আর কি। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। আহ এতক্ষণে এসে জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, আয়সা এসে বলতেছে এতক্ষণে এসে বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আহ সুমাইয়া বলছে স্যার কোলেস্টেরল কি। কোলেস্টেরল আমরা বলতে পারি যে আমরা
এটা এক ধরনের হলো লিপিড জাতীয় পদার্থ, বাট স্টেরয়েড না আর কি। ধরো লিপিডের মতো পদার্থ, লিপিড বা লিপিড কি, তেল বা চর্বি জাতীয় পদার্থ আর কি। ঠিক আছে, এই ধরনের একটা উপাদান আর কি। সো এই কোলেস্টেরল কোথায় থাকে আর কি? কোলেস্টেরল যে আমরা যখন ফ্লুইড মোজাইক মডেল পড়ে আসছো কিনা, তো ফ্লুইড মোজাইক মডেলে দেখবা যে ফসফোলিপিড যেগুলো আছে সেগুলোর মাঝে মাঝে থাকে আর কি। হ্যাঁ, সেগুলোকে বলে কোলেস্টেরল বলা হয়। এবং কেমিস্ট্রিতে আমরা কোলেস্টেরল সংকেত শিখে আসছি, এক ধরনের কেমিক্যাল এটা। ওকে। শরীফুল বলছে লিপিড, স্নেহ, চর্বি এই জিনিস, হ্যাঁ একই জিনিস, বিভিন্ন ফরম্যাটে তারা থাকে আর কি। ওকে। সো এই হলো ব্যাপার, আশা করি সকলে বুঝতে পারছো। তারপরে আর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা। আর কোনো সমস্যা থাকলে একটু কমেন্টস করে জানাও। আমরা ক্লাস শেষ করে দেবো এখনই, বাট কোনো সমস্যা থাকলে জানাও। ওকে, বুঝতে পেরেছো? সকলে বুঝতে পারছো আশা করি। ওকে, জানানো বলছো, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, যদি কোনো কোনো সমস্যা না থাকে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তো সকলেই ভালো থাকো। আহ, আগামী মঙ্গলবার 9টার সময় ইনশাল্লাহ আবার দেখা হবে আর কি। সো ততক্ষণ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকো।